আমাদের মেধাবী ছাত্ররা আমাদের সংবিধান পরিবর্তন করতে চায়। কেন চায়? এটা নাকি মুজিববাদ। মুজিববাদটা কি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তারপর তারা বলল যে বেসিক্যালি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা এই যে ৪ মূলনীতি যে আমাদের সংবিধানে যেটা আছে সেটাই মুজিববাদ এবং সেটা নাকি বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে সেই লজিক আমি অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু কোথাও আমি তেমন কোনো লজিক পাইলাম না। তো অল্প বিস্তর যা পাইছি সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আসি, কেউ কেউ বলতেছে যে গণতন্ত্র আর সমাজতন্ত্র নাকি পারস্পর সাংঘর্ষিক। এই সাংঘর্ষিকের কারণে এটা চেঞ্জ করতে হবে। কি বলতেছে একটু শুনি আমরা কথাবার্তা। যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি এন্ড সোশ্যালিজম ক্যানট গো প্যারালাল। আচ্ছা কারণ আচ্ছা, সোশ্যালিজম হচ্ছে ওয়ান পার্টি রুল, এটা সোশ্যালিজম হচ্ছে ওয়ান পার্টি রুল এই ভদ্রলোকের মতে। আসলে কি তাই? একটু আমরা গুগল করি। সোশ্যালিজম, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থিওরি অফ সোশ্যাল অর্গানাইজেশন which advocates that the means of production, distribution and exchange, সোজা কথা মার্কেট, এবং মার্কেটের প্রোডাকশন দেওয়ার যে ব্যবস্থাগুলা শুড বি ওন্ড অর রেগুলেটেড, দুটাই হতে হবে না, বাই দ্য কমিউনিটি অ্যাজ এ হোল, মানে সমগ্র কমিউনিটি মিলিতভাবে সেটা দেখবে। এখানে কোথায় বলা আছে যে ইট হ্যাজ টু বি ওয়ান পার্টি সিস্টেম? আমি তো খুঁজে পেলাম না। কমিউনিটি অ্যাজ এ হোল তো গভর্নমেন্টও হতে পারে, আমাদের ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টও হতে পারে। এই ভদ্রলোক কেন বলতেছে যে ডেমোক্রেসি এবং সোশ্যালিজম একসাথে চলতে পারে না? আচ্ছা আরেকটু দেখি। কৃষক শ্রমিকের রাজত্ব, কৃষক শ্রমিকের একদলীয় শাসন, সব জায়গায় তাই হয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে ইস্ট সব জায়গায় তাই হয় নাই। ইনফ্যাক্ট আমাদের নর্ডিক দেশগুলোতে সোশ্যাল ডেমোক্রেসি বলে একটা জিনিস প্রচলিত আছে, আরো বহু দেশে আছে। সব দেশেই এখন কিছু কিছু সোশ্যালিজম এবং ডেমোক্রেসির মিলিত গভর্নমেন্ট চলতেছে। নর্ডিক দেশগুলা ওপেনলি তারা সোশ্যাল ডেমোক্রেসি হিসেবেই পরিচিত। সেখানে ডেমোক্রেসি আছে, মাল্টি পার্টি সিস্টেমও আছে, আবার সোশ্যালিজমের ইম্প্যাক্টও যথেষ্ট ভালোভাবে আছে। সোশ্যালিজমকে যদি কোনো কিছুর বিপরীতে দাঁড় করাতে হয় তাহলে আমরা ক্যাপিটালিজমের বিপরীতে দাঁড় করাতে পারি, নট ডেমোক্রেসি। ইউরোপের যেগুলো দেশ, মানে কৃষক শ্রমিক রাজ, এখানে অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, এবং আচ্ছা ওই আচ্ছা, গণতন্ত্রকে বলা হয়ে থাকে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, অর্থাৎ গণতান্ত্রিক কেন্দ্রিকতা। আমাদের যে ক্লাসিক্যাল ডেমোক্রেসি, যেটা এই যে বুর্জোয়া গণতন্ত্র, সেটার সাথে ওইটার মেজর একটা পার্থক্য আছে। তো আপনি যে সোশ্যালিজম কায়েম করতে চান, তাহলে আপনাকে তো ডেমোক্রেসি দেওয়া চলবে না, ওয়েস্টার্ন ডেমোক্রেসি এটা চলবে না, কারণ ওয়েস্টার্ন ডেমোক্রেসি দেওয়া চলবে না। নর্ডিক কান্ট্রিগুলো ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যেই পড়ে, অথচ তাদের সোশ্যালিজম ডেমোক্রেসি দুটোই আছে। ইনফ্যাক্ট আমাদের দেশে কারেন্টলি এই যে আমাদের সাবসিডাইজড পড়ালেখা, ইউনিভার্সিটি গুলাতে ফি দিতে হয় না তেমন একটা, 18 টাকা না কত টাকা ফি দিতে হয়। তারপরে আমাদের যে হাসপাতালগুলো আছে যেগুলাতে তেমন কোনো একটা ফি দিতে হয় না গরিব মানুষের জন্য, এগুলো সবই সোশ্যালিজম। এই যে আমাদের ট্যাক্সের টাকায় এই সংস্থাগুলো চলতেছে যেগুলা সকলের জন্য, এটাই সোশ্যালিজম। কারণ সেখানে কি হচ্ছে, সেখানে ওই মানুষগুলাকে মিনস অফ প্রোডাকশন হিসেবে ধরা হচ্ছে, তারা লেবার, এবং তাদেরকে তাদের ভালোর জন্য এটা কমিউনিটি অ্যাজ এ হোল উইল টেক কেয়ার। এটাই হলো কথা। এটা দিস ইজ এ ফর্ম অফ সোশ্যালিজম। এখন আমাদের দেশে কেউ যদি যে বলে, মামলা করে যে আমার ট্যাক্সের টাকায় এই গরিব মানুষকে কেন খাওয়ানো হচ্ছে, ইয়ে করানো হচ্ছে, সেই মামলাটা সে করতে পারবে না বাংলাদেশে বসে, কারণ বাংলাদেশের সংবিধানে সোশ্যালিজম আছে। ডেমোক্রেসি মানে তো মাল্টি পার্টি সিস্টেম, তাই না? তো মাল্টি পার্টি আচ্ছা, সিস্টেমের সাথে সোশ্যালিজমের ওয়ান পার্টি সিস্টেম তো যায় না। তো ফলে হুম। এইটা বঙ্গবন্ধু কি কারণে এটা করলেন, হয়তো তিনি ভাবছিলেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা। বঙ্গবন্ধু করেছিলেন কারণ বঙ্গবন্ধু এই পার্থক্যগুলো জানতেন আপনার মতো না। এটা একটা উনি চেষ্টা করছিলেন, সেটা হচ্ছে যে এই যে বড় বড় মিল কারখানা এগুলিকে ন্যাশনালাইজ করছিলেন, বিভিন্ন কি বলে যে যেমন আদমজি জুট মিলকে ন্যাশনালাইজ করছিলেন, আরো অনেকগুলো ন্যাশনাল। উনি প্রাইভেট সেক্টরের জিনিসগুলিকে ন্যাশনালাইজেশন করলেই সমাজতন্ত্র হয়ে যায়, এরকম একটা আইডিয়া সম্ভবত ওনার ছিল। বাট সমাজতন্ত্রের আইডিয়া তো এটা না। সমাজতন্ত্র সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই ভদ্রলোক যিনি কথা বলতেছে ইনি কিন্তু বাসদ করতেন, সে কমিউনিস্ট পার্টির লোক ছিলেন এক সময়, এখন কি আছে জানি না। তো ওনার
একটু জ্ঞান নাই যে সোশ্যালিজম আর কমিউনিজম ভিন্ন জিনিস। ওনার একটু জ্ঞানও নাই যে ডেমোক্রেসি সোশ্যালিজম একসাথে চলতে পারে, পৃথিবীর অনেক দেশে চলতেছে। এটা হচ্ছে দুঃখের বিষয় নাম্বার ওয়ান। দুঃখের বিষয় নাম্বার টু হচ্ছে যে আমাদের শামীম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, শি ইজ নট পুশিং ইট ব্যাক। সে বলতেছে না যে না আপনি যেটা বলছেন এটা ঠিক না, সে শুধু মাথা নাড়তেছে। এটা হচ্ছে আমাদের সাংবাদিকের মেধা, ওটা না মেধা, মেধা মেধা। কিন্তু তো এটা একটা ডিনোট সামথিং এলস। হ্যাঁ, মানে সোশ্যালিজম এটা হচ্ছে একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণীকে। যাই হোক, উনি এখন শ্রেণী বিভাজন কমিউনিজমের দিকে চলে যাচ্ছে। এটা নিয়ে আমরা ফার্দার কথা না বাড়াই, আমরা কালাপাঠা হাসনাত আব্দুল্লাহর কথাটা একটু। সেগুলিকে বাদ দেওয়ার, যেমন 31শে জুলাই আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার। তো এইটা এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গা থেকে, মানে জনতুষ্টিমূলক এই জায়গা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার কৌশল? দুইটা তো দুই অবস্থা, তাই না? গুড কোয়েশ্চেন। আচ্ছা, আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো, তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। আচ্ছা, এই কালাপাঠাটাকে মুজিবের খুঁটি ধরতে কে বলছিল তখন? সেন্স অফ উইনেস ডেভেলপ করার জন্য সে মুজিবের খুঁটি ধরছে, এটা তাকে কে বলছিল? তাকে কি শেখ হাসিনা এসে বলে গেছিল যে মুজিবের খুঁটি ধরো? অ্যাকচুয়ালি সে মুজিবের খুঁটি ধরছিল যাতে বেশিরভাগ মানুষকে এদিকে টানা যায়, কারণ বেশিরভাগ মানুষ বাংলাদেশে মুজিবকে ভালোবাসে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল, আপনি কোনো একটা যৌক্তিক দাবি না দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না। কাকে বলতে হবে? এই যে বলাটা বলতে হবে, কাকে বলতে হবে সেটা তো সে এক্সপ্লেন করলো না। বলতে হবে জনগণকে। আমি এটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি, এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো যৌক্তিক কোনো দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ আচ্ছা, তো বঙ্গবন্ধুর খুঁটি ধরতে তাকে কে বলছিল? বঙ্গবন্ধুর খুঁটি না ধরে সে দাঁড়াইতো, তারপর দেখতো কয়টা লোক তাকে ফলো করে। আসল কথাটা হচ্ছে যে তারা আসলে, এটা হচ্ছে তাকিয়াবাজি। এগুলো হচ্ছে হিজবুত তাহরীর জামাতের লোকজন, এবং এদের একটা কনসেপ্ট আছে যে যুদ্ধে জিতার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলা যায়, প্রয়োজনে ডিসেপশনে যাওয়া যায়। তো এরা এটাই করতেছে, তারা এটাকে একটা যুদ্ধ হিসেবে মনে করে, এবং সেজন্য তারা ডিসেপশনের আশ্রয় নিছে, তারা মিথ্যার আশ্রয় নিছে, এবং সেই মিথ্যাটা আমাদের দেশের মানুষ খাইছে। মানুষ তাদেরকে দেখে ভাবছে যে আচ্ছা এরা তো শেখ মুজিবকে পছন্দ করে, নিশ্চয়ই তারা ঠিকই আছে। রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে মানে একটা সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন, ওইরকম ভাবে ওই লাইন থেকে ওই লাইন থেকে সবকিছুকে একদম সেন্ট্রালাইজ করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এবং এটার ভাই এটা একটা হিস্ট্রিক্যাল নারেশন আছে, এটার একটা। আচ্ছা, এটার সাথে সংবিধানের সম্পর্কটা কি? সে সে যদি কালকে সংবিধান চেঞ্জ করে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা ফালাই দিয়ে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বানায় ফেললো, তাতে কি মানুষের মুজিবের প্রতি ভালোবাসা কমে যাবে? এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে, নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনি যখন মুক্তিযুদ্ধটা শেখ মুজিবুর রহমানের সময় তোর জন্ম হয়েছে কালাপাঠা? ছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, এবং সেখানে ৭১ পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম ৭১ পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো, যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। কিন্তু আওয়ামী লীগের মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা। আচ্ছা, এখানে খালেদ মহিউদ্দিন সাহেব তাকে প্রশ্ন করতেছে না যে তাতে সমস্যাটা কি, আর সে যে বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় এই আইডিয়া গুলো ছিল না, পরবর্তীতে নিয়ে আসলো। তো তোমরা যখন যুদ্ধ করছো জুলাই আগস্টে, তখন কি তোমাদের ম্যান্ডেটের মধ্যে ছিল যে আমরা যুদ্ধে জিতে এসে আমরা সংবিধান চেঞ্জ করবো? সেই সেই কথা শুনে কি মানুষ রাস্তায় নামছিল?
তাহলে পরবর্তীতে তুমি এই আইডিয়া আনলে কেন? আর শেখ মুজিবুর রহমানের তো ম্যান্ডেট ছিল, সে নির্বাচিত প্রতিনিধি। ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে দিতে পারে, এটা একটু পড়ালেখা করা উচিত এই ছাগলগুলির। তাহলে তারা বুঝতে পারবে যে কেন শেখ মুজিবুর রহমানের ডিক্লারেশনের উপর একটা দেশের স্বাধীনতা হইতে পারে। কারণ সে জিতে আসছে, সে মানুষের একচ্ছত্র নায়ক। আর এরা কোন ভোটে জিতে আসছে, বা তারা এখন ভোট দেয় না কেন? মানে দেখেন মুজিবের দেখেন মুক্তিযুদ্ধটা, হ্যাঁ এটা হচ্ছে এটা তাদের মূলনীতি। এই মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যেসব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দীন উমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি তখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে একটা বাংলাদেশ সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা একটা ব্যক্তির একটা ধারণা মানে কি? শেখ মুজিবুর রহমান ছাড়া এই মুক্তিযুদ্ধের নেতৃত্বটা কে দিত? একটা ব্যক্তি ছাড়া? বা কার সেই সময় এনাফ জনপ্রিয়তা ছিল যে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারে? জাতীয়তাবাদ, এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না 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 ভাই ভাই না না, আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ কোনো এই conclusion যে যাওয়া যাবে না। মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি হচ্ছে পাকিস্তানপন্থী যারা রয়েছে, পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি। রাইট আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, সেই গণপরিষদটা হচ্ছে, এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা ভাই সেই নির্বাচনটা পাকিস্তানের জন্য। এই ভদ্রলোক অনেক কথা বলতেছে, কিন্তু কোনো কথার কোনো সারমর্ম নাই। তার মানে কি আপনার কথা এটা? বলে না 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 না, তাহলে এটা না, তাহলে কোনটা ভাই একটু বলো। এই তর্ক তো আমরা করতেই পারি, এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, 70 সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইছি যে আমরা এখন 72-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা, ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল। এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিসের সাথে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এর সংঘর্ষটা কোথায়? এটা তো আমি বুঝলাম না। বরঞ্চ এটা এই আমাদের সংবিধানে ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের কথা পরতে পরতে আছে। এর এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। এখানে দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানিয়ে ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র নারায়ণ লামা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হতে পারবে না, তাই তো? বাঙালি জাতীয়বাদ চায় না। না সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। সে বললো বাঙালি জাতীয়তাবাদ সমস্যা, দেন খালেদ মহিউদ্দিন থেকে জিজ্ঞেস করলো এটা সমস্যা, তখন বললো না না এটা সমস্যা না। আসলে তোমরা কি বলতে চাচ্ছ? আখের তুমি চাতে কে হো, উর্দুতে বলতে হয় কারণ তারা আসলে উর্দুতে ভালো বোঝে। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা আপনার এটা বলতে যে সে বলে নাই লাস্ট মুহূর্তে, যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আবার বলে সে ধর্মনিরপেক্ষতাতে চলে গেছে। আচ্ছা বুঝতে পারছে যে কেমন ফারাক। একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন দেবে যে এই ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এটা আমি ভাই, তোমাদের যদি স্পেসিফিক কোনো আপত্তি না থাকে, ধর্মনিরপেক্ষতা যুদ্ধের সময় ছিল না বলে হি ইজ মুভিং অন, সে আবার এটা ডাইরেক্ট বলতে চাচ্ছে না যে ধর্মনিরপেক্ষতাতে তার সমস্যা, তাহলে তোমাদের আসলে বক্তব্যটা কি ক্লিয়ার কাট বলো। আর যুদ্ধের সময় ছিল না মানে পরবর্তীতে থাকতে পারবে না, এটাই যদি হয় তাহলে 24 সালের জুলাই মাসে তারা যে আন্দোলন করলো সেখানে কোথায় ছিল যে আমরা এই যুদ্ধে জিতে এসে আমরা ইয়ে করব, সংবিধান চেঞ্জ করব? এটা ছিল? সেটাতে মানুষ তো তোমাদেরকে ভোট দিচ্ছে। এটা বুঝতে পারছি যে আমরা একটু মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে এবং এটাকে এখন বাদ দেওয়া কিভাবে আসছে, এটাকে কি এখন বাদ দেওয়া দরকার মনে করতেছেন আপনি? আবার ভাই না না নাকি এটা আলাপই চান না, আমি বুঝি না কিন্তু এটা নাকি আপনি আলাপই চান না? না আমি আলাপ চাই তবে আলাপ চাই, এখন চাই না, পরে চাই, গোপনে চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে আরে ভাই হাসনাত আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কেন? আচ্ছা, এই কালাপাঠার কথা বহুত শুনলাম, আসলে সে কি বলতে চাচ্ছে সে নিজেও জানে না। এই হলো দেশের অবস্থা, কারণ মেধা।